নাহিদ ইসলাম কোনো পেশাদার রাজনীতিক নন, বড় কোনো রাজনৈতিক পরিবারের সদস্যও নন তিনি। আবার দেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল থেকে নেতৃত্বের নানা ধাপ পেরিয়ে তিনি আসেননি। তবু ২০২৪ সালে এক সংকটময় মুহূর্তে ছাত্র জনতার অভূতপূর্ণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে নতুন ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ, সেই গণজাগরণের একজন পুরোধা হয়ে ওঠেন নাহিদ। দেশ কাঁপানো এই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। স্বভাবে বিনয়ী হলেও নিজ লক্ষ্যে অবিচল নাহিদ। আন্দোলনের শুরু থেকেই রাজপথ থেকে শুরু করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কিংবা গোপন বৈঠক সবখানেই তিনি ছিলেন সম্মুখ সারিতে। আন্দোলন চলাকালীন ২১ জুলাই নিরাপত্তা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তার সঙ্গে যা যা ঘটেছিল তাতে তার সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই নির্যাতনই নাহিদকে আন্দোলনের সবচেয়ে শক্তিশালী প্রতীকে পরিণত করে। তাহলে অপহরণ ও নির্যাতনের শিকার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেন? এখন তার ভবিষ্যৎই বাকি। আজকের স্টার এক্সপ্লেইনসে আমরা জানব নাহিদ ইসলামের সংগ্রামী পথ চলার সেই গল্প। রাজপথে নাহিদকে প্রথম দেখা যায় ১ জুলাই। সেদিন তিনি আন্দোলনের দাবিগুলো নিয়ে কথা বলেছিলেন। প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে তার বক্তব্যে তিনি বলেন, ৪ জুলাইয়ের মধ্যে আমাদের দাবির চূড়ান্ত সমাধান চাই। নিশ্চিত হতে চাই যে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল হবে। সেই মুহূর্তেই তিনি স্পষ্ট করে দেন যে শিক্ষার্থীরা শুধু পরিবর্তন চাচ্ছে না, তারা সেটা আদায় করেই ছাড়বে। ১ সপ্তাহ পর ৯ জুলাই দ্য ডেইলি স্টার নাহিদের একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে তিনি আন্দোলনের নানা দিক নিয়ে কথা বলেন এবং কোটা ব্যবস্থা বাতিলের দাবির উপর জোর দেন। সেই সময় নাহিদ আন্দোলনের পরিচিত মুখ হয়ে ওঠেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গণমাধ্যমেও কথা বলতে থাকেন তিনি। এদিকে আন্দোলন প্রতিবাদ সহিংস হয়ে উঠলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আন্দোলন দমাতে পুলিশ কঠোর পদক্ষেপ নেয়, যা হয়ে ওঠে প্রাণঘাতী। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ২০ জুলাই ভোরে সবুজবাগের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী নাহিদকে তুলে নিয়ে যায়। ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেন জ্ঞান হারানোর আগ পর্যন্ত কিভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। এর কয়েকদিন পর ২৬ জুলাই নাহিদকে আবারও তুলে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা। এবার তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাকে একটি গোপন স্থানে রাখা হয়েছিল, যা পরে তিনি আয়নাঘর হিসাবে শনাক্ত করেন। ডিবি দাবি করেছিল তারা নিরাপত্তার স্বার্থে নাহিদ সহ আরও ৫ জন সংগঠককে আটক করেছে, কিন্তু সেখানে তাদের জোর করে আগে থেকে তৈরি করা একটি বক্তব্য পড়ানো হয়। সেখানে কার্যত আন্দোলন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। এভাবে আন্দোলন দমানোর জন্য কর্তৃপক্ষ তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। কয়েকদিন আটক থাকার পর ১ আগস্ট নাহিদ ও বাকিরা মুক্তি পান। ৩ আগস্ট নাহিদ আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন এক দফার সাহসী ঘোষণা নিয়ে, যা ছিল শেখ হাসিনার পদত্যাগের দাবি। শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। এই ঘোষণার মাত্র ২ দিন পর ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট নাহিদ নতুন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। শুরু থেকেই তিনি ছিলেন গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে থাকা ২ ছাত্রনেতাদের একজন। পরে ১৬ই আগস্ট তাকে আবারও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যা দেশের নতুন রাজনৈতিক পরিসর গঠনে তার ভূমিকা আরও শক্তিশালী করে তোলে। শুরু থেকেই তিনি ছিলেন গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের পদে থাকা ২ ছাত্রনেতাদের একজন। পরে ১৬ আগস্ট তাকে একটি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যা দেশের নতুন রাজনৈতিক পরিসর গঠনে তার ভূমিকাকে আরও শক্তিশালী করে তোলে। দায়িত্ব নেওয়ার পর নাহিদ দ্রুতই তার ব্যতিক্রমী নেতৃত্বের কারণে আলোচনায় আসেন। ১৮ আগস্ট তিনি ঘোষণা দেন যে সরকারি কর্মকর্তারা তাকে স্যার বলে ডাকবেন না, যা প্রচলিত আমলাতান্ত্রিক আচারকে ভেঙে দেয়। ৬ আগস্ট নাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, আমি চাই এই সরকার সবচেয়ে বেশি গণমাধ্যমের সমালোচনার মুখে পড়ুক। ২৫ নভেম্বর তিনি স্পষ্ট করে জানান যে কোনো পত্রিকা বন্ধের জন্য চাপ সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। এর পরদিন ২৬ নভেম্বর তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণমাধ্যমের উপর হামলা বরদাস্ত করা হবে না, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। নাহিদের প্রভাব শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। ৪ অক্টোবর টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। সময়ের সঙ্গে সঙ্গে নাহিদের রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় হতে থাকে। নতুন বছরের ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি ভারতকে সতর্ক করে বলেন, হাসিনাকে যদি ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হয়
তার দায়ভার ভারতকেই নিতে হবে। একজন উপদেষ্টা হিসাবে নাহিদ বহুদিনের জাতীয় সমস্যা নিয়েও কথা বলেন। 18 আগস্ট তিনি আশ্বাস দেন যে মন্ত্রণালয়ের সহযোগিতায় সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত এগিয়ে নেওয়া হবে। 22 আগস্ট তিনি ভারতের পানি ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেন এবং বলেন, কোনো সতর্কতা ছাড়াই পানি ছেড়ে দেওয়া মানবতা বিরোধী কাজ। নানা ক্ষেত্রে প্রভাব বাড়লেও 17 আগস্ট নাহিদ স্পষ্ট জানান যে তার নতুন কোনো রাজনৈতিক দল করার পরিকল্পনা নেই। তবে গত 17 ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনের কর্মীদের নিয়ে গঠিত নতুন একটি দলের আহ্বায়ক হিসেবে তার নাম প্রায় নিশ্চিত। এর আগে 25 জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেই তাহলে সরকার থেকে পদত্যাগ করব। নাহিদ শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন, কারণ ছাত্রদের নেতৃত্বে নতুন এ দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, যার আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদকে বিভিন্ন সময় জবাবদিহিতার বিষয়ে কঠোর অবস্থান নিতে দেখা গেছে। গত বছর 10 অক্টোবর তিনি ঘোষণা দেন, যারা গণহত্যার সমর্থন করেছেন বা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিলেন সেই সাংবাদিকদের বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া গত 2 ফেব্রুয়ারি তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের নাম বা আদর্শের ভিত্তিতে আর কোনো রাজনীতি করার জায়গা নেই। নাহিদ ইসলামের এই পুরো যাত্রা একজন ছাত্রনেতা থেকে সরকারের উপদেষ্টা আর এখন নতুন রাজনৈতিক দলের প্রধান, এটি বাংলাদেশের নতুন যুগের চিত্র। এ যাত্রা শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে একটি লড়াই হিসেবে, পরে পরিণত হয়েছে একটি আন্দোলনে, যা দশকের পর দশক ধরে চলা শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এবং দেশের ক্ষমতার সমীকরণ বদলে দিয়েছে। কিন্তু নাহিদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনের সময়গুলোতে। সরকার থেকে সরে এসে তিনি এখন তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। সবাই তাকিয়ে আছে এর পরবর্তী অধ্যায়ের দিকে। প্রশ্ন হলো, নাহিদ ও তার সহযোদ্ধারা কি বিপ্লবের সুশাসনের রূপ দিতে পারবেন? তাদের আন্দোলনের আদর্শ কি ক্ষমতার কঠিন বাস্তবতায় টিকে থাকবে? তবে একটি বিষয় স্পষ্ট, নাহিদ ইসলাম এখন আর কেবল অভ্যুত্থান থেকে উঠে আসা কোনো নাম নয়, তিনি এখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ।